এসপি নবীন কুমার প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় পৌঁছে যান ত্রিবেণী সঙ্গমে স্নান করে পূর্ণ লাভ করবার জন্য। তবে তিনি তার মায়ের অনুরোধেই সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তার জন্য সেখানে কি চমৎকার লুকিয়ে আছে। কুম্ভ মেলায় গিয়ে এসপি নবীনবাবু দেখেন সেখানে তার স্ত্রী ফুলের মালা বিক্রি করছে, অথচ তার স্ত্রী তো 7 বছর আগেই মারা গেছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে এসপি সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। পৃথিবীটা বনবন করে ঘুরতে থাকলো। এটা কি স্বপ্ন নাকি সত্যি? কোনটা সত্যি, তার স্ত্রীর মৃত্যু নাকি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় তার স্ত্রীর ফুলের মালা বিক্রি করা? এর মূল কারণ জানতে পারলে আপনিও অবাক হয়ে যাবেন। এসপি সাহেব কি করে তার মৃত স্ত্রীকে ফিরে পেলেন? প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় ঈশ্বরের এই অলৌকিক ঘটনা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি আজকের গল্প। উত্তরপ্রদেশের একটি শহরের পাশে সুন্দর একটি গ্রাম। এই গ্রামে নবীন নামে একটি ছেলে বসবাস করত। নবীন খুব বড়লোক বাড়ির ছেলে ছিল, তাই অভাব জিনিসটা কি সে কখনো জানতো না। সে যা চাইতো তার থেকে অনেক বেশি কিছু সে তার মা বাবার কাছ থেকে পেয়ে যেত। তার বাবা মা তাকে ছোটবেলা থেকেই ভালো স্কুলে পড়াচ্ছেন। এইরকম পয়সাওয়ালা ঘরের ছেলেরা অনেক সময় খুব দুষ্টু হয় এবং পড়াশোনায় ভালো হয় না, কিন্তু নবীন একদমই সেরকম ছিল না। সে খুব ভালো ছেলে ছিল এবং সে পড়াশোনাতেও খুব ভালো ছিল। নবীন বাবা মায়ের কথা শুনে চলত এবং তাদেরকে খুব শ্রদ্ধা ভক্তি করত। এরকম একটি ছেলের অনেক বন্ধু বান্ধব থাকা খুব স্বাভাবিক। নবীনেরও ছিল, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি মেয়ে, নাম তার সুপর্ণা। তারা 8ম শ্রেণী থেকে একই ক্লাসে পড়ত। সুপর্ণার বাড়ি ছিল নবীনের গ্রাম থেকে আসার পথে শহরে ঢোকার মুখে রাস্তার পাশে। তবে শহরে বাড়ি হলেও সুপর্ণার বাবা অবশ্য বড় লোক ছিল না, কিন্তু তাতে তাদের বন্ধুত্বের কোনো সমস্যা হয়নি। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো মজবুত হতে থাকে। নোট দেওয়া নেওয়ার দরকার পড়লে নবীন সুপর্ণার বাড়িও যেত। স্কুল থেকে বাড়ি যাওয়া আসার পথেই পড়ত সুপর্ণার বাড়ি। সুপর্ণা অবশ্য নবীনের বাড়ি খুব একটা যেত না। বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে, সব বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ থাকলে তখনই একমাত্র সুপর্ণা নবীনের বাড়ি যেত। নবীনের বাবা মাও সুপর্ণাকে খুব পছন্দ করত, কারণ সুপর্ণা খুব শান্ত স্বভাবের মেয়ে। সে খুব সুন্দর দেখতে এবং তার আচার ব্যবহারও ছিল খুব ভালো। যখন তারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তখন বুঝতে পারল তাদের সেই বন্ধুত্ব, তাদের সেই ভালো লাগা কখন যেন নিজেদের অজান্তেই ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তাদের দুজন দুজনের জন্য প্রেম নামক জিনিসটা কখন মনের মধ্যে বাসা বেঁধেছে তারা খেয়ালও করেনি। তবে তারা এ ব্যাপারে দুজন দুজনের কাউকে কিছু বলেনি। এইভাবেই তারা উচ্চ মাধ্যমিক পাশ করে। নবীনের রেজাল্ট বরাবরের মতোই খুব ভালো হলো, আর সুপর্ণার রেজাল্ট নবীনের মতো না হলেও ভালো হয়েছে। নবীনের ইচ্ছা সে বড় শহরের ভালো কলেজে ভর্তি হবে এবং তার পাশাপাশি সে ইউপিএসসি পরীক্ষার কোচিং নেবে। নবীনের বাবা মায়েরও ইচ্ছা নবীন বাইরে গিয়ে ভালোভাবে পড়াশোনা করুক, কারণ তাদের টাকা পয়সার তো আর কোনো অভাব নেই। তবে সুপর্ণা খুব সাধারণ পরিবারের মেয়ে হওয়ায় তার বাবা তাকে কাছের কলেজেই ভর্তি করেন, কারণ বাইরে রেখে মেয়েকে পড়ানো সামর্থ্য তার বাবার নেই। তবে এই সময় সমস্ত কিছু ভালোর মাঝে নবীন ও সুপর্ণার মন ভালো নেই, কারণ তাদের এখন আর আগের মতো দুজন দুজনের সাথে দেখা হবে না, পড়াশোনা নিয়ে কথা হবে না, তারা নোট দেওয়া নেওয়া করতে পারবে না। তাদের উচ্চ মাধ্যমিক স্কুলের বিদায় সম্ভাষণের অনুষ্ঠানের দিন অনুষ্ঠান শেষে তারা দেখা করল। স্কুলের খেলার মাঠের বেঞ্চে তারা পাশাপাশি বসে একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। একজন আরেকজনের চোখ দিয়ে বলতে চাইল অনেক না বলা কথা, তাদের একজন অন্যজনকে ভালো লাগা, ভালোবাসা, আরো অনেক কিছু। নবীন সুপর্ণাকে বলল, আমি বাড়ি এলে তোমার সাথে দেখা করতে আসব, আর ফোনেও তোমার সঙ্গে কথা বলবো। সুপর্ণার চোখ দিয়ে এবার জল গড়িয়ে পড়ে।
ভারাক্রান্ত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় সে বলে, আমার খুব ভয় করে। তুমি যদি বড় কলেজে গিয়ে আমাকে ভুলে যাও, আর একটা কথা শুনে যাও, যে কথা তুমি হয়তো আমাকে বলতে পারোনি, আমিও তোমাকে বলতে পারিনি, সে কথা আজ আমিই তোমাকে বলছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নবীন তখন বলল, আমি এ কথা তোমাকে কোনোদিন বলিনি, কারণ আমার ভয় ছিল। ভয় ছিল এ কথা শুনে যদি তুমি রেগে যাও, যদি আমাদের বন্ধুত্বের অমর্যাদা হয়। তবে আজ আমার বলতে কোনো বাধা নেই, কারণ আজ আমি তোমার মনের কথা জানতে পেরেছি। হ্যাঁ সুপর্ণা, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। তোমাকে নিয়ে আমি ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। তবে একটা অনুরোধ, আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ আমি নিজে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে তারপরেই বিয়ে করতে চাই। সুপর্ণা বলে, আর তুমি ভালো কলেজের বন্ধু বান্ধবী পেয়ে যদি আমাকে ভুলে যাও, ওখানে গিয়ে যদি অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমি কি করব? নবীন তখন বলে, তুমি আমার উপর ভরসা রাখতে পারো, এমন কিছু হবে না। আর তাছাড়া তুমি হয়তো নিজেই জানো না, তুমিই তো আমার জীবনের অনুপ্রেরণা। তোমার কথা ভেবেই আমি আরো বেশি করে পড়াশোনা করি, ভালো রেজাল্ট করতে পারি। তাই চলো, আমরা দুজন দুজনের কথা মাথায় রেখেই কলেজের পড়াশোনা শুরু করি। এইভাবে তারা আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই ব্যথাতুর মন নিয়ে ওখান থেকে চলে গেল। এরপর সুপর্ণার পড়াশোনা শুরু হলো তার নিজের শহরের কলেজে, আর নবীন মুম্বাই শহরে গিয়ে একটা নামী কলেজে ভর্তি হলো এবং পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকলো। এইভাবে 2 বছর পেরিয়ে গেল। তারপর সুপর্ণা যখন 3য় বর্ষের ছাত্রী, তখনই তার বাবা মা তার বিয়ের জন্য কথাবার্তা বলতে শুরু করেন। সুপর্ণা তাদেরকে বলে যে কমপক্ষে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাশোনা করো, তার আগে একদমই নয়। এই বলে সে তো কিছুটা সময় নিয়ে নিল, কিন্তু সে জানে তার আরো অনেকটা সময় দরকার। কিন্তু সে জানে না আরো বেশি সময় তার বাবা মা দেবে কিনা। তবে সে এ ব্যাপারে এখনই নবীনকে কিছু বলল না, কারণ সে চায় না এইসব নিয়ে চিন্তা ভাবনা করে নবীনের পড়াশোনার কোনো ক্ষতি হোক। গ্র্যাজুয়েশনের 3rd ইয়ারের পরীক্ষার পরই সুপর্ণার বাবা মা সুপর্ণাকে বলে এবার তার জন্য তারা দেখাশোনা শুরু করবে। একটি ভালো ছেলের সন্ধানও পেয়েছে। তার বাবা তাদের বাড়িতে যাবে ছেলেটার খোঁজ নিতে। ভালো মনে হলে ছেলেপক্ষকে আসতেও বলে আসবে। সুপর্ণা দেখল আর নিজের কাছে এই ব্যাপারটা চেপে রাখলে চলবে না, এবার নবীনকে জানাতেই হবে। নবীন সুপর্ণার মুখ থেকে এই কথা শুনে বলল, কেন, তুমি কি আর পড়াশোনা করতে চাও না? সুপর্ণা বলে, আমি পড়াশোনা করতে চাইলেও বাড়িতে হয়তো করতে দেবে না। আমার মা বাবা চাইছে বিয়ে দিয়ে দিতে। তখন নবীন সুপর্ণাকে বলল, তুমি এখন বাড়িতে বলো যে তোমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে। দেখো, তুমি যদি রাজি করাতে পারো, তাহলে তোমার পড়াশোনা করার ইচ্ছাটাও পূর্ণ হবে, আর আমরা সময়ও পেয়ে যাব। এরপর গ্র্যাজুয়েশনের রেজাল্টও গতানুগতিক হলো, মানে নবীনের রেজাল্ট খুব ভালো হলো, আর সুপর্ণার রেজাল্ট ভালো, তবে নবীনের মতো নয়। রেজাল্ট বেরোনোর পর সুপর্ণা তার বাবা মাকে অনেক বলে কয়ে রাজি করালো এবং ইউনিভার্সিটিতে ভর্তি হলো। আর নবীন ইউপিএসসির কোচিং আগে থেকেই শুরু করে দিয়েছিল। এখন সে পুরো দমে পড়াশোনায় মন দিল। তবে এম এর ফাইনাল রেজাল্ট বের হওয়ার আগেই সুপর্ণার বাবা তার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। সুপর্ণা তখন নবীনের সাথে কথা বলে বাড়িতে তাদের ব্যাপারটা জানালো। সুপর্ণা তার বাবা মাকে বলে তারা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে, তাই সে নবীনকেই বিয়ে করতে চায়। তবে নবীন এখনো পড়াশোনা করছে, তার ইচ্ছা সে চাকরি পেয়ে বিয়ে করবে। মেয়ের মুখ থেকে সবকিছু শোনার পর সুপর্ণার বাবা মা ব্যাপারটা ভেবে দেখেন। নবীনের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে তাদের কোনো অমত নেই, কারণ নবীন খুব ভালো ছেলে। তাদের বাড়িতেও সে অনেকবার এসেছে। নবীনের পরিবারও খুব ভালো, কিন্তু তাদের অসুবিধা একটাই, নবীন এত বড় ঘরের ছেলে, বাইরে থেকে পড়াশোনা করছে। তার অপেক্ষায় বসে থাকতে থাকতে নবীনের যদি কোনো রকম মত পাল্টায়, অথবা তার বাড়ির লোক পরে যদি মেনে না নেয়,
তাহলে তাদের মেয়ের জীবনটা অনিশ্চয়তায় ভরে যাবে। তারা বললেন, দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে, আমরা চাই তুই সুখী হ, খুশি থাক, কিন্তু তোর জীবনে কোনো রকম সমস্যা আসুক সেটাও আমরা চাই না। তাই তুই নবীন বাড়ি এলে একবার তাকে আমাদের বাড়ি আসতে বল, আমরা তার সাথে কথা বলতে চাই। পরের বার নবীন বাড়ি এলে সুপর্ণার বাড়িতে এলো। সুপর্ণার বাবা মা তাকে বলল, তোমরা যদি দুজন দুজনকে পছন্দ করো, ভালোবাসো, তাহলে তোমাদের বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি তোমার বাড়িতে মতামত নিয়েছ? আর দ্বিতীয়ত, তুমি চাকরি পাওয়ার পর বিয়ে করবে বলছো। সেক্ষেত্রে আমরা সুপর্ণার বাবা মা হিসাবে কত চিন্তায় দিনগুলো কাটাবো একবার ভেবে দেখেছ? তাই আমরা চাইছিলাম বিয়ে তুমি তোমার চাকরি পাওয়ার পরেই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা এখনই করে রেখে দিতে হবে, যাতে করে আমরা নিশ্চিন্তে থাকতে পারি এবং আত্মীয় স্বজনের কাছে সত্যি কথাটা বলতেও পারি। নবীন বলল, বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার, ও নিয়ে আপনারা কিছু ভাববেন না। আর রেজিস্ট্রি ম্যারেজের কথাটা আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে জানাচ্ছি নয় বাবা, তুমি তোমার বাবা মাকেও রাজি করাও, তা না হলে আমাদের অন্য কথা ভাবতে হতে পারে। এরপর নবীন তার বাবা মাকেও সমস্ত কথা বলে এবং তাদের কাছ থেকে রেজিস্ট্রি ম্যারেজের অনুমতিও নেয়। নবীন সুপর্ণাকে জানিয়ে দেয় 2-3 মাস পর যখন সে বাড়ি আসবে তখনই রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট করে নেবে। তারপর নবীন আবার মুম্বাই গিয়ে পড়াশোনায় মন দেয়। 3 মাস পর সে আবার বাড়ি আসে এবং পরিকল্পনা অনুযায়ী তাদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয় দুই পরিবারের লোকেদের সাক্ষাতে। এরপর নবীন ইউপিএসসি পরীক্ষা দেয়, কিন্তু প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেন পরীক্ষায় সে পাশ করতে পারে না। এতে নবীন খুব ভেঙে পড়ে, কিন্তু সুপর্ণা তাকে সাহস যোগায়। সে বলে, নবীনের যে বুদ্ধি, নবীনের যে যোগ্যতা, আর নবীন যে একাগ্রতা নিয়ে পড়াশোনা করে, তাতে করে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। হয়তো বিশেষ কোনো কারণে এবারে হয়নি, কিন্তু পরের বারে সে নিশ্চয়ই পাশ করতে পারবে। পরের বারে তাই হলো। নবীন সমস্ত ধাপগুলি খুব সুন্দরভাবে পরীক্ষা দিল এবং পাশ করল, এবং পাশ করার পরে সে এসপির পদের জন্য নির্বাচিত হয় এবং ট্রেনিং শেষ করে সে উত্তরপ্রদেশের একটি জেলায় এসপির পদে নিযুক্ত হয়। এসপির পদে নিযুক্ত হওয়ার কিছুদিন পর নবীন ছুটি নিয়ে বাড়ি আসে এবং ধুমধাম করে অনেক লোকজনকে আমন্ত্রণ করে তাদের বিয়ে হয়। দুই বাড়ির লোক খুব খুশি, তার চেয়েও আরো বেশি খুশি নবীন এবং সুপর্ণা। কত কষ্ট করে তারা দুজন দুজনার এত দূরে থেকেছে, আর দূরে নয়। তাই এবার সুপর্ণাকে নিজের কাছেই নিয়ে গেল নবীন এবং তারপর কাজে যোগ দিল। আনুষ্ঠানিকভাবে বিয়ের পর নবীন ও সুপর্ণা খুবই খুশি। তাদের ভালোবাসা যেন আরো গভীরতা পেল। ক্লাস 8 থেকে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। তারপর সেই বন্ধুত্ব যখন নিজেদের অজান্তেই প্রেম রোগ ভালোবাসায় পরিণত হলো, তখনই তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় অনেকখানি। একজন উত্তরপ্রদেশ আর একজন মুম্বাই শহরে, কিন্তু এখন আর তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। তারা এখন সুখী দম্পতি। নবীন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সে সুপর্ণার ভালো মন্দের উপর নজর রাখে। তার ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আবদার সে মেটায়। তবে সুপর্ণার শুধুমাত্র একটা আবদার নবীন এখনো মেটাতে পারেনি। সেটা হলো, সুপর্ণা এক সময় মানত করেছিল নবীনের সাথে তার বিয়ে দুই বাড়ির ইচ্ছাই ঠিকঠাক ভাবে সম্পন্ন হলে কেদারনাথে দুজনে গিয়ে বাবা ভোলানাথের পুজো দিয়ে আসবে। নবীনকে সে অনেকবার বলেছে সে কথা, কিন্তু নবীনের আর সময় হচ্ছে না। তবে নবীন সুপর্ণাকে কথা দিয়েছে এবার তারা অবশ্যই যাবে। নবীন একদিন সুপর্ণাকে বলল তারা আগস্ট মাসে কেদারনাথ বেড়াতে যাবে। নবীন সেই মতো ছুটি নিল এবং তারা দুজনে কেদারনাথ বেড়াতে গেল। তারা প্রথমে হরিদ্বার পৌঁছে ওখান থেকে সোনপ্রয়াগে গেল। তারপর সেখান থেকে গাড়ি করে গৌরীকুণ্ড, কিন্তু গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটেই কেদারনাথে যেতে হয়। ওখানে বৃষ্টিপাত বেশি হয়, আর এখন তো বর্ষাকাল, তাই আবহাওয়াও খারাপ এবং প্রায় সময় বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির মধ্যেও তারা ৮-১০ ঘন্টার পথ অতিক্রম করে কেদারনাথে পৌঁছে যায়। তারপর তারা ভোলানাথের দর্শন করে প্রণাম করে। সুপর্ণা তার মানত পূর্ণ করে। আজকে এত কষ্ট হলেও খুশিতে তাদের মন ভরে যায়। সাদা বরফে ঢাকা সুন্দর দৃশ্য দেখে সুপর্ণা অভিভূত হয়ে যায়। কিন্তু তারা তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তাদের জন্য কি কঠিন সময় অপেক্ষা করছে। রাতে তারা কেদারনাথ মন্দিরের কাছাকাছি একটা হোটেলে থাকে, যেটাতে নবীন আগে থেকেই বুকিং করে রেখেছিল। সারাদিনের ক্লান্তির পর তারা শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে নবীনের ঘুম ভেঙে যায়। প্রচণ্ড মেঘগর্জন ও বৃষ্টির সাথে সাথে অনেক মানুষের কোলাহল তার কানে আসে। সে ঘুম থেকে উঠে বাইরের কোলাহল কি জন্য জানার চেষ্টা করে, কিন্তু বাইরের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে যায়। ঘন ঘন বিদ্যুতের চমক আর জ্যোৎস্নার আবছা আলোয় দেখতে পায় চারিদিকে জল আর জল, তার সাথে ছোট বড় বরফের চাঁই ভেসে আসছে। হোটেল, বাড়িঘর সব হুড়মুড় করে ভেঙে পড়ছে। সমস্ত তীর্থযাত্রীরা হোটেল ছেড়ে বেরিয়ে হাঁটতে বা ছুটতে শুরু করেছে। নবীন বুঝতে পারে এই অবস্থায় হোটেলটা আর নিরাপদ নয়, আর সে এক মুহূর্ত দেরি করে না। তাড়াতাড়ি সুপর্ণাকে ডেকে তোলে, তারপর হনহন করে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সুপর্ণার পা পিছলে যায়। সুপর্ণা নবীনের হাত ধরে থাকলেও পড়ে যাওয়ার সময় হাত আলগা হয়ে ছেড়ে ফেলে সে প্রবল স্রোতে ভেসে যায়। নবীন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বিদ্যুতের চমক আর জ্যোৎস্নার আবছা আলোয় নবীন দেখতে পাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ছে সুপর্ণা। নবীন আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপ দিয়ে সুপর্ণার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কেউ পিছন থেকে ধরে আটকে দেয়। বলে, যাই হয়ে যাক, যাবেন না, ওই দেখুন একটা বড় ল্যান্ডস্লাইড এদিকেই আসছে। সেটা দেখে নবীন আঁতকে ওঠে। সুপর্ণা বলে জোরে চিৎকার করে হাত দিয়ে দু চোখ ঢেকে ফেলে। পরক্ষণেই চোখ খুলে দেখে ল্যান্ডস্লাইডের ধাক্কায় সুপর্ণার মতো শত শত মানুষ ছিটকে অনেক দূরে চলে গেছে। সে জানে না সুপর্ণা বেঁচে আছে নাকি মরে গেছে। সে আর কিছু ভাবতে পারে না। মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। দিনের আলো ফোটার পর উদ্ধারকারীরা নবীনের মতো আটকে থাকা শত শত শরণার্থীদেরকে উদ্ধার করে। নবীন ত্রাণ শিবিরে এসে সুপর্ণার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। এখন সে নিজে পরিচয় দেয় যে সে একজন এসপি। তার নাম নবীন কুমার। তার সিনিয়র মহলেও সে যোগাযোগ করে। তাদের তৎপরতায় তারপর থেকেই তাকে নিরাপত্তা দেওয়া এবং তাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। তার ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার থেকে রেস্কিউ টিমের হেডকোয়ার্টারে খবর পৌঁছানো হয়। তারা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে অনেক খোঁজাখুঁজি করে। তারা সুপর্ণার ছবি, কি রঙের জামা কাপড় পরেছিল, সমস্ত কিছু জেনে নিয়ে খোঁজার চেষ্টা করে। কিন্তু সুপর্ণাকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে আশায় আশায় আরো 15-16 দিন ওখানে থাকার পর সবাই নবীনকে বোঝায় যে সুপর্ণা ওই 2500 মানুষের মতোই মৃত্যু বরণ করে নিখোঁজ হয়ে গেছে। ততদিনে নবীনের বাবা মা ও সুপর্ণার বাবা মাও ওখানে এসে পৌঁছেছেন, কিন্তু তাদের সবাইকে সুপর্ণাকে ছাড়াই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসতে হলো। সুপর্ণার চলে যাওয়াটা নবীন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। বারবার তার মনের মধ্যে ভেসে উঠছে তাদের সেই স্কুল কলেজের সুন্দর দিনগুলি, বিবাহিত জীবনের সুমধুর স্মৃতিগুলি। নবীন যেখানে বিয়ের অনেক আগেই শপথ নিয়েছিল কোনো বাধাই তাদের দুজনকে আলাদা করতে পারবে না, সেও জানতো সুপর্ণা কোনোদিনই ছাড়বে না তার হাত। অথচ সেদিনের এক বিশেষ মুহূর্তে অসাবধানবশত নবীনের হাতটা ছেড়ে ফেলায় সে আজ শুধু নবীনের কাছ থেকেই নয়, সে আজ পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। চলে গেছে সে কোনো এক অনিশ্চয়তার দেশে, যেখান থেকে সে আর ফিরবে না কোনো দিন।
নবীন ভেঙে পড়লে সে আর কখনো সান্ত্বনা দেবে না, প্রেরণা যোগাবে না নবীনকে তার কাজে এগিয়ে যাওয়ার জন্য। এইভাবে বেশ কিছুদিন বাড়িতে বসে থাকার পর নবীন আরো মনমরা হয়ে পড়ছিল। তখন বাড়ির লোক, বন্ধু বান্ধব তাকে অনুরোধ করলো কাজে জয়েন করার জন্য। নবীন তারপর সুপর্ণার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলিকে নিজের মনের মণিকোঠায় যত্ন করে তুলে রেখে ব্যথিত হৃদয়ে আবার তার কাজের দায়িত্ব পালনের জন্য যোগ দেয়। সে ভাবে মানুষের জন্য কাজ করে যদি কিছু ভুলে থাকা যায়। এইভাবে আরো কয়েক বছর পেরিয়ে গেছে। অনেকের অনেক অনুরোধ সত্ত্বেও নবীন দ্বিতীয়বার বিয়ে করার জন্য সম্মতি দেয়নি। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে এ জীবনে সে আর কাউকে বিয়ে করতে পারবে না। নবীনের মা বাবার অনেক দিনের ইচ্ছা মহাকুম্ভ মেলায় স্নান করে পূর্ণ অর্জন করবেন এবং ছেলের মনের শান্তির জন্য প্রার্থনা করবেন। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ভারতবর্ষের তথা পৃথিবীর সবচেয়ে বড় মেলা। এই মেলা 144 বছর পর পর আয়োজিত হয়। কুম্ভ মেলা 12 বছর পর পর অনুষ্ঠিত হলেও প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা হয় 144 বছরে একবার। নবীনের বাবা মা নবীনকে বলে এই প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য। এই মহাকুম্ভ মেলাই হয়তো তাদের জীবনের শেষ মহাকুম্ভ মেলা হবে। আর তাছাড়া এবারের মেলা তো 144 বছর পর হচ্ছে, তাই এই মেলা দ্বিতীয়বার দেখার সৌভাগ্য কারোরই থাকবে না। নবীন অনিচ্ছা সত্ত্বেও তার বাবা মায়ের অনুরোধের জন্য যেতে রাজি হয়। কিন্তু নবীন স্বপ্নেও কল্পনা করেনি এই মহাকুম্ভ মেলা তার জীবনে এমন চমৎকার নিয়ে আসবে। এরপর তারা তিনজনে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় পৌঁছে যান। তার পরদিন নবীন ও তার বাবা মা হোটেল থেকে ভোরবেলা উঠে বেরিয়ে পড়েন। তারা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে গিয়ে পূর্ণ স্নান করেন। তারপর স্নান সেরে মন্দিরে পুজো দিতে যাবেন। পুজোর উপকরণ সমস্ত কিছু নেওয়ার পর তার মা বলেন কিছু ফুল ও ফুলের মালারও দরকার, কিন্তু এদিকে তো কাউকে দেখছি না। তখনই তারা দেখতে পান কিছু দূরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে একটি মেয়ে হাতে কিছু ফুলের মালা নিয়ে মালা নেবেন বলে মালা বিক্রি করছে। নবীন মালা কিনে আনার জন্য তার কাছে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে মেয়েটিকে দেখেই সে চমকে ওঠে, কারণ সে হুবহু সুপর্ণার মতো দেখতে। নবীন অবাক হয়ে গিয়ে ভাবতে থাকে দুজন মেয়ের মুখ চেহারার মিল একই হতে পারে। ওদিকে নবীনকে দেখে মহিলার কোনো অভিব্যক্তি নেই। সে তাকে দেখেও মালা নেবেন বলে ডেকে যাচ্ছে। মহিলার গলার স্বরও তো হুবহু সুপর্ণার মতো। তাহলে কি এটা সুপর্ণা? সুপর্ণা কি এখনো বেঁচে আছে? নবীন আনন্দে আপ্লুত হয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে বলে, আমার নাম সেবিকা। তখন নবীন বলে, না, তুমি সেবিকা নও, তুমি সুপর্ণা। কিন্তু মেয়েটি বারবার বলে, আমি সেবিকা। নবীনকে উত্তেজিত হতে দেখে তার বাবা মাও সেখানে এগিয়ে যান। তখন তারাও মেয়েটিকে দেখে অবাক হয়ে যান। দুজনেই একসাথে বলে ওঠেন, আরে এ তো সুপর্ণা। তখন মেয়েটি বলে, না, আমি সেবিকা। এরপর নবীন তার ফোন থেকে সুপর্ণার কিছু ছবি, তাদের বিয়ের ছবি মেয়েটিকে দেখায়। মেয়েটিও দেখল তার মতো হুবহু দেখতে একটি মেয়ের ছবি। সে বলল, এ তো আমারই ছবি, কিন্তু এটা কি করে হলো? তখন নবীন বলল, 7 বছর আগে আমি আর আমার স্ত্রী সুপর্ণা কেদারনাথে বেড়াতে গিয়েছিলাম। সেখানে প্রচুর বৃষ্টি এবং ভূমিধসে আমার স্ত্রী হারিয়ে যায়। তারপর আমরা তাকে অনেক খোঁজার পরও খুঁজে পাইনি। আমরা ধরেই নিয়েছিলাম সে মারা গেছে। পুরো কথা শুনে ওই মেয়েটিও অবাক হয়ে বলল, তুমি আমার স্বামী কিনা আমি তো কিছু মনে করতে পারছি না, কারণ আমার আগের কথা মনে নেই। আমি নাকি বন্যায় ভেসে গিয়েছিলাম। তারপর এক সাধুজি আমাকে উদ্ধার করেন। তিনি তার আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করেন, কিন্তু আমি আমার নাম ঠিকানা কিছুই তখন থেকে মনে করতে পারিনি। সবকিছু ভুলে গেছি। সাধুজি বলতেন আমি নাকি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। ওই সাধুজির এক মেয়ে ছিল,
যার নাম ছিল সেবিকা। তবে সে ছোটবেলায় মারা যায়, তাই সাধুজি আমাকে নাম দিয়েছিলেন সেবিকা, এবং আমাকে তার মেয়ের মতোই ভালোবাসতেন এবং তার কাছেই যত্ন করে আমাকে রেখেছিলেন। তখন থেকেই আমি সোনপ্রয়াগে সাধুজির আশ্রমে থাকতাম। কিন্তু সাধুজি মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই। তখন থেকে আমি ফুল দিয়ে মালা গেঁথে মালা বিক্রি করি এবং এতে করে আমার কোনো রকমে চলে যায়। আমি বিভিন্ন মেলাতেও যাই, তাই মহাকুম্ভ মেলাতেও ফুলের মালা বিক্রি করতে এসেছি। নবীনের আর সন্দেহ থাকে না যে এ তারই সুপর্ণা, তাই সে আনন্দে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, সুপর্ণা, আমি তোমার নবীন, তুমি আমার স্ত্রী সুপর্ণা। কিন্তু সুপর্ণা কোনো আবেগ প্রকাশ করে না, আবার সে কোনো বাধাও দেয় না, কারণ তার কিছুই মনে পড়ছে না। তবে সে বুঝতে পারল এদের কথা তো সবই মিলে যাচ্ছে, তাই এটাই তার স্বামী। নবীনের বাবা মা তার আদরের বৌমাকে ফিরে পেয়ে খুব খুশি। দু চারজন যারা দাঁড়িয়ে এদের কথা শুনছিল, তারা এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থেকে আনন্দে জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ বলে জয়ধ্বনি দিতে থাকলো। এরপর নবীন তার স্ত্রী সুপর্ণাকে নিয়ে আবার একবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যায়। তারপর সে প্রণাম করে বলে, হে দেবাদিদেব মহাদেব, জানি না কোন পাপে তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, তবে তোমাকে আমি জানাই শত সহস্র প্রণাম যে আজ 7 বছর পরেও তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। এখন এই ত্রিবেণী সঙ্গমে পবিত্র জলরাশির ওপর দাঁড়িয়ে আমি তোমার কাছে করজোড়ে আবেদন করছি, তুমি আমার স্ত্রীর স্মৃতিশক্তি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের আবার সেই সুন্দর স্বপ্নমুখর দিনগুলি। বলতে বলতে নবীন কান্নায় ভেঙে পড়ল। সুপর্ণা ঠিকমতো কিছুই বুঝতে পারছে না, তাও নবীনকে দেখে তার মায়া হলো। সে এগিয়ে এসে নবীনের পিঠে হাত রাখল। নবীন সুপর্ণাকে নিজের বুকে টেনে নিল। তারপর নবীন সুপর্ণা এবং তার বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সুপর্ণাকে ডাক্তারি চেকআপের পর ডাক্তার বলেন ধীরে ধীরে সবকিছু মনে পড়ে যাবে। নবীনও তাই চায়। সে চায় আবার তার স্ত্রী সুপর্ণা আগের মতোই প্রাণবন্ত, হাসি খুশি, এক সুন্দর রমণীর মতোই তার সাথে ঘর সংসার করুক। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।